ওকে, দেখো আজকে যেটা আমরা ডিসকাস করবো প্রজেক্টাইল মোশন, অর্থাৎ হচ্ছে কি প্রাসের গতি। প্রাসের গতি কি, কোনো একটা বস্তুকে যদি তুমি ভূপৃষ্ঠ থেকে কোনোটা কিছুটা উচ্চতা থেকে যে কোনো দিকে যদি তুমি ছুঁড়ে দাও, তাহলে তার যে গতি হবে সেটাকে কি বলবো, প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। মনে করো এখানে একটা কি রয়েছে, বল রয়েছে, এটা হচ্ছে তোমার কি ভূপৃষ্ঠ। তাহলে সেটাকে যদি তুমি ভূপৃষ্ঠের সাথে যে কোনো কোণ করে এইভাবে যদি তুমি ছুঁড়ে দাও, মানে যে কোনো কোণ করে, এইভাবে বলতে চাইছি, মনে করে এখানে একটা কোনো একটা বস্তু রয়েছে, তাহলে এই বস্তুটা কি করছে, ভূপৃষ্ঠে, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠের সাথে যে কোনো কোণ করে এইভাবে তুমি ছুঁড়ে দিয়েছো, মনে করো থিটা কোণ করে দিয়ে তুমি সেটাকে ছুঁড়ে দিয়েছো, তাহলে তার যে গতি হবে সেটাকে কি বলবো, প্রজেক্টাইল মোশন। এটাকে যদি আমি উলম্বভাবে ছুঁড়িয়ে দিই তাহলেও সেটাকে আমরা কি হলো, প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। এটাকে যদি এদিকেও ছুঁড়ে দিই সেটাও কি হবে, প্রাসের গতি। যে কোনো দিকে যদি ছুঁড়ে দিই তো তাহলে সেটা কী হবে, প্রাসের গতি। বা মনে করো এটা হচ্ছে কি তোমার ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে যে কোনো একটা উচ্চতা, মনে করো 4তলা বিল্ডিংয়ের উপরে উঠে গেছে, বা যে কোনো একটা টাওয়ারের উপরে উঠে গেছো, সেই বিল্ডিংয়ের উপর থেকে বা টাওয়ারের উপর থেকে তুমি কি করছো, এখান থেকেও যে কোনো দিকে, হয় এদিকে, নয় এদিকে, নয় এদিকে, নয় এদিকে, নয়তো ভূপৃষ্ঠের সাথে সমান্তরালভাবে ছুঁড়ে দিয়েছো, তাহলে বস্তুটার যে গতি হবে সেই গতিটাকে আমরা কি বলবো, প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বস্তুটাকে যখনই আমি ছুঁড়ছি তার জন্য কোনো রকমভাবে কোনো আমরা মানে বাহ্যিক কোনো ইঞ্জিনের সাহায্য নিতে পারি, বা বাহ্যিক কোনো বল প্রয়োগ করে সেটাকে গতি দিতে পারি, কিন্তু সেই বল প্রয়োগটা করার পর তার উপর যে বল থাকবে সেটা শুধুমাত্র কী হবে, অভিকর্ষ বল। মানে এই বস্তুটাকে যখন মনে করো একটা বন্দুক থেকে তুমি গুলি ছুঁড়ছো, সেই গুলিটা ছোঁড়ার পর তার যে গতি হবে সে বস্তুটার উপর কোন বল কাজ করবে, শুধুমাত্র গ্র্যাভিটি। শুধুমাত্র কি কাজ করবে, গ্র্যাভিটি, মানে হচ্ছে কি অভিকর্ষ বল তোমার কাজ করবে। তাহলে সেই ধরনের যে গতি হবে সেটাকে আমরা কি বলবো, প্রজেক্টাইল মোশন অর্থাৎ প্রাসের গতি। আর যে বস্তুটাকে ছুঁড়ছি সেটাকে কি বলা হয়, প্রজেক্টাইল। নেক্সট দেখো, যে এক্ষুনি যেটা বললাম যে প্রজেক্টাইল ফায়ার্ড উইথ হরাইজন্টালি, মানে একটা প্রজেক্টাইল মানে একটা প্রাসের গতি আমরা এখানে কি দেখব, অনুভূমিকভাবে। মানে এটা মনে করো ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠের সাথে এখানে কি হচ্ছে, সমান্তরালভাবে অনুভূমিকভাবে একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে মনে করে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এটা হচ্ছে কি এইচ উচ্চতা, বস্তুটা এইচ উচ্চতা এখানে রয়েছে, বস্তুটা এই জায়গায় রয়েছে। এবার বস্তুটাকে কি করা হয়েছে, ভূপৃষ্ঠের সাথে মানে অনুভূমিকভাবে বস্তুটাকে ইউ বেগে ছুঁড়ে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে বস্তুটার কি কি ধরনের গতি হবে সেটা আমাকে দেখতে হবে, মানে বস্তুটার কোন কোন অভিমুখে গতি হয়েছে সেটা আমাকে দেখতে হবে। এখানে একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, আমি এখানে দেখাচ্ছি ক্লিয়ারলি পিকচারটা। মনে করে এই জায়গা থেকে তুমি কি করছো, বস্তুটাকে ছুঁড়ে দিয়েছো, তাহলে বস্তুটাকে যখন এই জায়গা থেকে তুমি ছুঁড়ে দিয়েছো তখন সেটার গতি কিভাবে হবে, বস্তুটাকে প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ। তাহলে এক্ষেত্রে যখন অনুভূমিকভাবে ছুঁড়ছি তাহলে এর আমি দুটো উপাংশ দেখব, এক হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা কি হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে অনুভূমিক বরাবর যেটাকে ধরবো এক্স, আর উলম্ব বরাবর সেটাকে আমি কি ধরবো, ওয়াই। তাহলে অনুভূমিক বরাবর কি ধরবো, এক্স উপাংশ, আর উলম্ব বরাবর ওয়াই উপাংশ দেখব। তাহলে বস্তুটার যে উচ্চতা রয়েছে, মনে করো বস্তুটা কি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা রয়েছে, তাহলে যদি আমরা এখানে আমি জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি এক্স আর ওয়াই, তাহলে এক্স অভিমুখ বরাবর কি কি কম্পোনেন্টগুলো দেখব, প্রথমে দেখব যে কতটা তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, অর্থাৎ কতটা সরণ হয়েছে। তাহলে বস্তুটাকে যদি আমি ছুঁড়ে দিই এই অনুভূমিকভাবে, তাহলে কি হবে, বস্তুটা সবসময়ের জন্য কিন্তু এই সমান্তরালভাবে যেতে থাকবে না, কিছুটা যাওয়ার পর এ ধীরে ধীরে কি হয়ে যাবে, এই জায়গাতে পড়ে যাবে। তাহলে বস্তুটা এই জায়গাতে পড়ছে, তো সেক্ষেত্রে এর আমি কি দেখব, অনুভূমিক বরাবর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ কি হলো দেখব, আর উলম্ব বরাবর সরণ কি হলো দেখব। যদি আমি অনুভূমিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর তার যদি সরণ দেখি, সেই সরণটা কোনটা হবে, এই সরণটা হবে। তাহলে সেই সরণটাকে আমি কি বলবো, রেঞ্জ। তাহলে সেটাকে আমি আর দ্বারা প্রকাশ করছি।
আর ওয়াই অক্ষ বরাবর যে সরণ বস্তুটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, উপর থেকে নিচের দিকে পড়লো, তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটা গেল, ওয়াই অক্ষ বরাবর এইচ দূরত্ব এলো। তাহলে এখানে যদি আমি বলি ডিসপ্লেসমেন্ট, বা এখানে আমি লিখছি সরণ, তাহলে সরণ এক্স অক্ষ বরাবর সরণ তার কত হলো আর, ওয়াই অক্ষ বরাবর সরণ কি হলো এইচ। কিন্তু এখানে তোমাকে মাথায় রাখতে হবে এই আর যেটা, যদি আমি এটাকে পজিটিভ এক্স অ্যাক্সিস এইদিকে ধরি, ওয়াই অ্যাক্সিসটাকে যদি উপরের দিকে ধরি, তাহলে এই এইচটা অ্যাকচুয়ালি কি হচ্ছে নেগেটিভে, মানে এই যে ওয়াইটা অ্যাকচুয়ালি এইচটা অ্যাকচুয়ালি কি মাইনাস ওয়াই হওয়ার কথা। তো আমরা যখন ফর্মুলাতে পুট করবো সেভাবে পুট করে দেবো। নেক্সট যদি আমরা দেখি, এটা হলো কি সরণ, এরপর যদি দেখি এর হচ্ছে বেগ, এরপর দেখবো বেগ। তাহলে এক্স অক্ষ বরাবর তার বেগ, এক্স অক্ষ বরাবর তার বেগ, সেটাকে আমি কি বলবো, এক্স অক্ষ বরাবর দেখবে আর অন্য কোন এক্স অক্ষ বরাবর অভিকর্ষীয় বল কাজ করবে না, মানে অনুভূমিক বরাবর কোনো বল কাজ করে না। আমরা আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো বল, যে কোনো ভেক্টর, যে কোনো বল বা যে কোনো ভেক্টর, মনে করে এখানে একটা এ ভেক্টর রয়েছে, তার সাথে লম্বভাবে সেই ভেক্টরের উপাংশ কি হয়, জিরো হয়। অর্থাৎ এক্ষেত্রে যে তোমার অভিকর্ষ বলটা কি হয়েছে, নিচের দিকে কাজ করছে, ওয়েটটা নিচের দিকে কাজ করছে, তাহলে তার সাথে অনুভূমিকভাবে বা লম্বভাবে যে বলটা হবে সেটার মান কি হবে, শূন্য। অর্থাৎ তার সাথে লম্ব বরাবর তার কোনো এফেক্ট থাকবে না। অর্থাৎ এখানে যদি দেখো, তাহলে আমি যদি বলি ইউ এক্স, মানে এক্স অক্ষ বরাবর তার গতিবেগ কি হবে, ইউ এক্স যদি লিখি সেটা কি হয়ে যাবে ইউ, মানে এই দিক বরাবর কি হবে, তো বল শূন্য ত্বরণ শূন্য, অর্থাৎ এটা কি বস্তু কি হবে, সমবেগে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো যদি আমি বলি ইউ ওয়াই, তাহলে যে ইউ ওয়াইটা কি হবে, তাহলে আমি এক্ষুনি কি বললাম, বস্তুটা অ্যাকচুয়ালি যাচ্ছে ইউ, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে তার সাথে লম্ব হবে, তার কোনো গতিবেগ থাকবে না, ভেক্টরটা কি হবে, শূন্য হবে। তাহলে এক্ষেত্রে ইউ ওয়াইটা কি হবে, শূন্য হবে। তাহলে আমরা কি দেখলাম, সরণ দেখলাম, বেগ দেখলাম, নেক্সট যদি দেখি ত্বরণ, নেক্সট যদি দেখি এটা ত্বরণ, ত্বরণটা কি দাঁড়িয়ে যাবে, তাহলে এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর ত্বরণ তার কি হবে, শূন্য, কারণ সমবেগে যাচ্ছিল। আর ওয়াই অক্ষ বরাবর কি হবে, তার ত্বরণ নিচের দিকে আসছে, যেটা ওয়াই অক্ষ বরাবর সেটা কি হয়ে যাবে জি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে সরণ বেগ আর ত্বরণ জিনিসটা আমি পেয়ে গেলাম। এবার যদি আমি ইকুয়েশনগুলো ফর্ম করি, কি কি ইকুয়েশনগুলো অলরেডি আমরা জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু হাফ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করে আমরা কি 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 বের করব, নির্ণয় করব। এখানে আমরা এখানে নির্ণয় করব, আমরা এখানে নির্ণয় করব যে বস্তুটা টি সময়ে কতটা গতিবেগ, টি সময় পর কতটা গতিবেগ অর্জন করবে সেটা দেখব। আর এই যে এই বিন্দু থেকে নিচের বিন্দুতে আসতে মোট কত সময় নেবে সেটা নির্ণয় করব। তাহলে আমরা কি নির্ণয় করব, টাইম অফ ফ্লাইট, অর্থাৎ যে এখানে যে ভ্রমণ করছে, মানে যেটা যে উড়ছে, মানে বস্তুরা যে উচ্চতা থেকে পৃথিবীতে ভূপৃষ্ঠে যে আসছে তার জন্য যে সময় লাগবে সেই সময়টা বের করব, সেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। নেক্সট আমরা বের করব যে হরাইজন্টাল রেঞ্জ, ক্রাসের সীমা, মানে মনে করে এই যে অনুভূমিক বরাবর যে দূরত্বটা যাচ্ছে সেটাকে কি বলবো, ক্রাসের সীমা। তাহলে আমরা যে টাইম অফ ফ্লাইট বের করব, হরাইজন্টাল রেঞ্জ বের করব, আর কি বের করব, যে এক্ষেত্রে আমরা বের করব যে টি সময় পর, টি সময় পর, টি সময় পর বস্তুটার মানে বস্তুটার অবস্থান কোথায় হবে। মনে করো টি সময় পর বস্তুটা কোন জায়গায় আসছে, এই জায়গায় আসছে, তাহলে এই জায়গায় যখন এলো তার অবস্থান কি হবে। অর্থাৎ মনে করলাম এই বিন্দুটা হচ্ছে পি, তার স্থানাঙ্ক হচ্ছে কত, এক্স কমা ওয়াই। তাহলে সেক্ষেত্রে এখানে আমি কি বের করব, এক্স সমান কত হয়েছে আর ওয়াই সমান কত হয়েছে বের করব। আর সেখান থেকে আমি কি দেখাবো, এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন বের করব। সেই রিলেশনটাকে কি বলা হয়, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, অর্থাৎ কি বলা হয়, বাংলায় বলা হয় যেটাকে সঞ্চার পথের সমীকরণ।
তাহলে আমরা ওয়াই এবং এক্স দিয়ে একটা ইকুয়েশন তৈরি করব। তাহলে আমার টার্গেট কি, আমরা এখানে কি কি বের করতে চাইবো, আমরা কি কি বের করব, যে মোট কতটা সময় ধরে সে মানে বাতাসে থাকবে, মোট কতটা সময় এয়ারে থাকবে, তারপর হচ্ছে কি কতটা অনুভূমিক দূরত্ব গেল সেটা দেখব, আর টি সময় পরে তার অবস্থান কোন জায়গায় হলো সেটা দেখব, এবং এক্স এবং ওয়াই এর মধ্যে একটা ইকুয়েশন তৈরি করব যেটাকে কি বলা হয় সঞ্চারপথের সমীকরণ। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণ যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে যদি আমরা প্রথমে যদি দেখতে চাই যে তোমার ওয়াই অক্ষ বরাবর কি দেখতে চাইছি, ওয়াই অক্ষ বরাবর তার গতি বিবেচনা করব। তাহলে ওয়াই অক্ষ বরাবর তাহলে তার গতিবেগ কত হবে, ওয়াই অক্ষ বরাবর তার গতিবেগ কত হবে, অন্তিম গতিবেগ আমার জানা নেই, প্রাথমিক গতিবেগ কত 0, আর এক্ষেত্রে যা ত্বরণ কি হয়ে যাবে এ মানে জি, আর টি হয়ে যাবে কি ক্যাপিটাল টি। তাহলে সেখান থেকে কিন্তু আমরা যে অন্তিম গতিবেগ আমরা জানি না, আর হচ্ছে টাইম অফ ফ্লাইট যেটা সেটাও জানি না, তাহলে আমরা এই ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করব না। তাহলে কি অ্যাপ্লাই করব, নেক্সট যদি দেখি আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো হাফ এটি স্কোয়ার, তাহলে এই ইকুয়েশনটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এস মানে কি হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর উচ্চতা কি হচ্ছে তোমার এইচ, তাহলে এইচ ইকুয়াল টু ইউ, এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর যে প্রাথমিক গতিবেগ কত হচ্ছে 0, তাহলে 0 প্লাস এক্ষেত্রে কি হয়ে যাবে নিচের দিকে বস্তুটা পড়ছে, তাহলে কি হয়ে যাবে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে নিচের দিকে আসতে তাহলে যে সময় লাগবে সেটাকে আমরা কি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করছি, তাহলে হাফ জি টি স্কোয়ার লিখছি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি যে হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু এইচ, তো সেখান থেকে কি দেখাতে পারবো যে টি ইকুয়াল টু টি স্কোয়ার ইকুয়াল টু প্রথমে বের করে নিই, টি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে 2h বাই জি। তো সেখান থেকে টি ইকুয়াল টু আমরা কি বলতে পারবো √2h বাই জি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আচ্ছা অ্যাকচুয়ালি এটা ক্যাপিটাল টি ছিল, এটাকে আমি ধরেছিলাম ক্যাপিটাল টি, তাহলে এখানে লিখে দেবো টি, আর এটাও হয়ে যাবে ক্যাপিটাল টি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে ক্যাপিটাল টি অর্থাৎ টাইম অফ ফ্লাইট কত হলো তার আমরা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, সেটা কি হলো √2h বাই জি, যেটা কিনা দেখবে কোনো একটা বস্তুকে যদি উলম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে উপরের দিকে যেতে যে সময় লাগবে, মনে করো এক্ষেত্রে এইচ উচ্চতা একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়েছে, তাহলে উলম্বভাবে তাহলে টি যদি সময় লাগে উপরের দিকে যেতে, তাহলে টি ইকুয়াল টু দেখবে ক্যালকুলেশন করে সেটাও কি আসবে টি ইকুয়াল টু √2h বাই জি। তাহলে মনে নিশ্চয়ই কোশ্চেন আসতে পারে, তাহলে ও বস্তুটাকে যে উলম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দিলাম আর এইভাবে যদি আমি ছুঁড়ে দিচ্ছি তাহলে দুটো কি একই জিনিস দাঁড়াচ্ছে, দুটোর ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট একই আসছে কিভাবে, তার কারণটা হচ্ছে আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর তার গতি বিবেচনা করছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি দেখো তার হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত এইচ, আর টোটাল যে সময়টা তো কি স্কেলার রাশি, সেই জন্য কোনো এফেক্ট হচ্ছে না, সেই কারণে আমরা কি পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু কি হয়েছে √2h বাই জি, আর এটার ক্ষেত্রেও কি হয়ে যাবে টি ইকুয়াল টু √2h বাই জি। নেক্সট আমরা যেটা দেখব সেটা কি হচ্ছে যে আর, অর্থাৎ যে অনুভূমিক বরাবর কতটা দূরত্ব সে গেল সেটাকে আমরা বলবো হরাইজন্টাল রেঞ্জ, পাশের সীমা। তাহলে এখানে যদি ডায়াগ্রামটা আমি আবার এখানে এঁকে নিই, এ হচ্ছে এইচ উচ্চতা আর এখানে আমাকে বের করতে হবে কি আর,
আর দূরত্বটা কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যে আর দূরত্বটা বের করতে গেলে তাহলে অনুভূমিক বরাবর আমার কি হচ্ছে এক্স অক্ষ বরাবর, অনুভূমিক বরাবর মানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর আমার কি ছিল, এক্স অক্ষ বরাবর যদি দেখো এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ নেই, তাহলে বস্তু সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে কোনো বস্তু যখন গতিশীল হয় তার দ্বারা যে সরণ কি হবে, গতিবেগ ইন্টু সময় গুণ করলে আমরা কি পেয়ে যাবো, তার সরণ পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি তার সরণ বের করতে চাই অর্থাৎ আর ইকুয়াল টু কি হয়ে যাবে, তাহলে হচ্ছে অনুভূমিক বরাবর মানে হচ্ছে ইউ এক্স ইন্টু কত সময় লাগছে, তাহলে টাইম অফ ফ্লাইট যেটা সেটাই কি হচ্ছে মোট সময়। তাহলে এখানে ইউ এক্স যেটা সেটা অর্থাৎ আমরা এখানে কি বের করেছিলাম, ইউ এক্স অ্যাকচুয়ালি কী ছিল, ইউ প্রাথমিক গতিবেগ যেটা, তাহলে ইউ ইন্টু টি, টি ইকুয়াল টু এখানে কি বের করলাম আমি রুট ওভার 2h/g। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এক্ষেত্রে আমরা সমীকরণটা কি পেয়ে গেলাম, আর ইকুয়াল টু ইউ ইন্টু 2h/g। তাহলে এটাই হয়ে গেলে কি আমার হ্রাসের সীমা, অর্থাৎ ইংলিশ যেটাকে বলবো কি যে হরাইজন্টাল রেঞ্জ। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, এক হচ্ছে টি ইকুয়াল টু কত, নেক্সট হচ্ছে আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম। নেক্সট আমরা যেটা বের করব যে টি সময় পর, স্মল টি সময় পর বস্তুটা মনে করো পি পজিশনে এলো, পি পয়েন্টে এলো, পি পয়েন্টের স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই। তাহলে সেই পি পয়েন্টের স্থানাঙ্ক যে এক্স কমা ওয়াই, তাহলে সেই এক্স কত আর ওয়াই কত সেটাকে আমরা বের করব। তাহলে সেটাকে যদি আমরা বের করতে চাই, যদি আমরা এক্স মানে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর তার যে কতটা সরণ হলো সেটা আমরা দেখব। তাহলে এক্স অক্ষ বরাবর আমার গতিবেগ কি হবে, এক্স অক্ষ বরাবর গতিবেগ হচ্ছে ইউ এক্স মানে হচ্ছে ইউ, এদিকে কোনো ত্বরণ নেই, তাহলে এক্ষেত্রে সরণ কি হয়ে যাবে, সরণ ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কি হচ্ছে এক্ষেত্রে ইউ এক্স ইন্টু স্মল টি, টি সময় পর বলছি আমি, তাহলে এখানে ইউ এক্স মানে কি হচ্ছে ইউটি। নেক্সট যদি দেখি আমরা ওয়াই অক্ষ বরাবর, তাহলে তার সরণটা কত হলো ওয়াই, মনে করে এই পয়েন্টে আমার হচ্ছে পজিশনটার পি পয়েন্টের হচ্ছে স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই। তাহলে ওয়াইটা কি হয়ে যাবে তোমার, সেক্ষেত্রে যদি আমি দেখি তাহলে ওয়াই বরাবর কি হবে, তার ত্বরণ থাকবে। ওয়াই অ্যাকচুয়ালি কি হচ্ছে যদি দেখা হয়, এটাকে যদি আমি অরিজিন ধরি, সেই অরিজিনের রেসপেক্টে এইটা হচ্ছে তোমার ওয়াই, এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে কি তোমার এক্স। তাহলে এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, আমরা কোন ফর্মুলা লাগাবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে ইউ টি, তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক গতিবেগ কত হয়, 0 হয়, তাহলে কি লিখবো 0 প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কি পেয়ে গেলাম হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা এক্স ওয়াই যে স্থানাঙ্ক যেটা সেটা আমরা কি পেয়ে গেলাম, যদি আমরা এটাকে এইভাবে লিখতে চাই তাহলে কি পেয়ে গেলাম যে ইউটি আর কি হয়ে গেল হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট যদি আমরা দেখি তাহলে টি সময় পরে এক্স ওয়াই কত হবে সেটা আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখবো কি ওয়াই এবং এক্স এর মধ্যে একটা সমীকরণ, তাহলে ওয়াই এবং এক্স এর মধ্যে যদি আমরা সমীকরণ দেখতে চাই তাহলে তার জন্য এখানে কি করব, আমরা টিটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো, মানে টিটাকে আমরা এলিমিনেট করব। তাহলে টিটাকে যদি আমরা এলিমিনেট করতে চাই তাহলে কিভাবে পেয়ে যাব, যে এক্স ইকুয়াল টু ইউটি ছিল, এক্স ইকুয়াল টু কি ছিল ইউটি, তাহলে এখান থেকে যদি আমি টি ইকুয়াল টু কি পেয়ে যাব এক্স বাই ইউ, অর্থাৎ এখানে কি ছিল ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে হাফ জি ইন্টু টি স্কোয়ার, টি মানে কি এক্স বাই ইউ, তাহলে এক্স বাই ইউ হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম আমরা ওয়াই ইকুয়াল টু জি বাই টু, বা এখানে জি বাই টু, বা এখানে লিখতে পারি জি বাই টু ইউ স্কোয়ার এক্স স্কোয়ার।
তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার, বা এটাকে এভাবেও লিখতে পারি ওয়াই ইকুয়াল টু জি বাই 2u স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্যারাবোলার যে সমীকরণ হয়, সেই প্যারাবোলার সমীকরণে কি হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয় 4ay, এই ধরনের আমার ইকুয়েশন আসে। অর্থাৎ আমরা বলতে পারি যদি এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই হয় বা ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স হয়, তাহলে যে ধরনের সমীকরণটা হবে সেই যে তার যে সঞ্চার পথ হবে, কি ধরনের আমরা সঞ্চার পথ পাবো, সেটা কি হয়ে যাবে, প্যারাবোলা। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, প্যারাবোলা। তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ প্যারাবোলাকে কি বলা হয়, যে তোমার অধিবৃত্ত। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে সঞ্চারপথটা কি হচ্ছে, অধিবৃত্তের আকারে হচ্ছে, অর্থাৎ প্যারাবোলার আকারে হচ্ছে। এবার যদি তোমাকে বলা হয় যে টি সময় পর তার গতিবেগ কত হবে নির্ণয় করো, তো সেটাও আমরা বের করতে পারবো। যদি আমি বলি যে টি সময় পর বেগ, তো টি সময় পর বেগ কিভাবে নির্ণয় করব আমরা, তো এখানে যদি দেখি টি সময় পর তার বেগেরও দুটো উপাংশ থাকবে, একটা কি হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা কি হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে যদি আমরা বলি বেগের অনুভূমিক উপাংশ যেটা vx, সেটা কি থাকবে, একই থাকবে, ux এর সাথে সমান থাকবে। সেটা কি হবে, ux এর সাথে সমান থাকবে। তার কারণ কি, আমরা অনুভূমিক বরাবর তার কোনো কি নেই, তার কোনো ত্বরণ নেই। তাহলে vx ইকুয়াল টু ux ইকুয়াল টু কি বলতে পারি, u। আর যদি বলি আমরা vy, তাহলে vy ইকুয়াল টু আমরা কি বলতে পারি, কোন সমীকরণ আমরা অ্যাপ্লাই করতে পারি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণ আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই সমীকরণ যদি আমরা অ্যাপ্লাই করি, সেখানে কি পেয়ে যাব, vy এর ক্ষেত্রে কি ছিল, প্রাথমিক গতিবেগ কি ছিল, শূন্য ছিল। তাহলে আমরা কি লিখব, v ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হয়ে যাবে 0 প্লাস এটি, মানে কি হয়ে যাবে g ইন্টু টি। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, যে gt। তাহলে vx ইকুয়াল টু ইউ পেলাম, vy ইকুয়াল টু gt পেলাম। এইবার তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে। তাহলে সেই ভেলোসিটিটা আমরা দুটো উপাংশ পেয়ে গেলাম, দুটো উলম্ব উপাংশ vx ইউ আর vy কি gt পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে যদি আমি বলি v সমান কত হয়ে যাবে, v সমান কি হয়ে যাবে, রুট ওভার অফ vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। তাহলে এখানে যদি vx স্কোয়ার মানে কি হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস vy স্কোয়ার মানে কি হয়ে যাবে জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, v ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এই হয়ে গেল আমার সব ক্যালকুলেশন। এটা কি আমরা দেখলাম যে প্রজেক্টাইল ফায়ার্ড হরাইজন্টালি, মানে একটা যে অনুভূমিকভাবে যে প্রাসের গতি কি হয় তার একটা আমরা আউটলাইন দেখে নিলাম। এবার তো যত ডিসকাস করলাম বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা, সৌমিতা, বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে? সৌমিতা, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে দেখব। এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো। তো এক্ষেত্রে কি করব, এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আমি বন্দুকের মতো এখান থেকে কামান থেকে গুলি ছুঁড়ছি। তাহলে এখানে
যদি গুলি ছুঁড়ি দেখতে পাচ্ছ বলের গতিটা কিভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। এবার যদি মনে করো আমি এখানে কি করছি, এটা অনুভূমিকভাবে এটাকে চালনা করব, অনুভূমিকভাবে এইভাবে। এখন কি রয়েছে, অনুভূমিকভাবে রয়েছে। তাহলে এখানে যদি আমি, তাহলে এখান থেকে যদি বস্তুটাকে ছুঁড়ি, অনুভূমিকভাবে বস্তুটাকে ছুঁড়েছি, তার সত্ত্বেও এখানে কি হচ্ছে, তার গতিপথ কীভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। এবার দেখো এক্ষেত্রে হাইটটাকেও আমি বাড়াতে পারি, কমাতে পারি। তাহলে হাইট যদি বাড়াই তার ভিত্তিতে কেমন হবে, হাইট বাড়াচ্ছি এইভাবে আমি। তাহলে হাইট বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে এটা, আবার আমি যদি স্পিডটাকে বাড়াই বা কমাই তাহলে তার জন্য কীরকম এফেক্ট হবে দেখো। তাহলে স্পিডকে আমি কি করে দিলাম, এখানে ভেলোসিটিটাকে কি করলাম, কমিয়ে দিলাম। যখন এই ভেলোসিটিটাকে কমিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যে হরাইজন্টাল রেঞ্জ যেটা সেটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছ? যদি এখানে ক্যালকুলেশনে দেখো যে হরাইজন্টাল রেঞ্জ যেটা ছিল আমার, এখানে কি আসছিল, যে হরাইজন্টাল রেঞ্জ ইকুয়াল আমরা কি পেয়েছিলাম, আর ইকুয়াল টু ইউ ইন্টু রুট ওভার 2h/g। অর্থাৎ এই যে আর হরাইজন্টাল রেঞ্জ কার উপর নির্ভর করছে, প্রাথমিক গতিবেগের উপর নির্ভর করছে, এইচের উপর নির্ভর করছে, মানে উচ্চতার উপর নির্ভর করছে। তাহলে দেখো যদি আমরা ইউটাকে বাড়াই বা কমাই তাহলে কি হবে, আরটাও কি হবে, বাড়বে বা কমবে। আর এইচটাকেও যদি বাড়াই বা কমাই তাহলে আরটাও কি হবে, বাড়বে বা কমবে। কিন্তু এটা কার সাথে কীভাবে হচ্ছে, ইউটাকে যদি দুগুণ করি আরটাও কি হয়ে যাবে, দ্বিগুণ হবে। কিন্তু আমি যদি এখানে আরকে, এইচকে যদি আমরা 4 গুণ করি তবেই কি হবে, ইউটা 2 গুণ হবে। বোঝা গেল ব্যাপারটা? সেটা আমরা এখানে যদি পিকচার থেকেও দেখো, প্র্যাকটিক্যালি যদি দেখো তাও বুঝতে পারবে। আমি এখানে প্রথমে কি করছি, আমি ভেলোসিটিটাকে চেঞ্জ করে দেখাবো। দেখো এখানে ভেলোসিটিটাকে চেঞ্জ করে দেখাবো। প্রথমে আমার ভেলোসিটি রেখেছি মনে করো 10, এটা 10 মিটার পার সেকেন্ড সেকেন্ড ভেলোসিটিতে রেখেছি। এবার বস্তুটাকে ছুঁড়ছি, কোন জায়গায় এলো, এই জায়গায় এলো। এরপর যদি আমি এটাকে কি করছি, 20 করে দিচ্ছি, এবার বস্তুটাকে ছুঁড়ছি। দেখো এখানে যদি তুমি মেজার করে দেখো কি হয়েছে, ডবল হয়েছে। এই যে আমি এখানে মেজার করে যদি দেখতে চাই, অলমোস্ট কি হয়েছে 9 মিটার। আর এখানেও দেখো, দেখাচ্ছি। আচ্ছা আমি এখান থেকে ক্যালকুলেশন করেছিলাম, এখান থেকে ধরেছিলাম, কিন্তু মেজারমেন্টটা এখান থেকে হবে না, মেজারমেন্টটা কোথা থেকে হবে, এই জায়গা থেকে হবে। কারণ বস্তুটাকে ছোঁড়া হয়েছে কোথা থেকে, এখান থেকে ছোঁড়া হয়েছে। তাহলে তার নিচের পয়েন্ট থেকে আমাকে এখানে মেজার করতে হবে। কত হচ্ছে, অলমোস্ট 12 মিটার। দেখে নিই এখানে কত হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে, অলমোস্ট 12 মিটার। তাহলে মানে এটা 24 হয়ে গেছে, মানে ভেলোসিটি ডাবল করলাম আর হরাইজন্টাল রেঞ্জটাও কি হয়ে গেল, ডাবল হয়ে গেল। নেক্সট যদি আমরা এখানে দেখতে চাই যে কিসের ক্ষেত্রে, হাইটের সাথে যদি আমি দেখি, এখন এটা কত ছিল 12, আমি এটাকে 10 মিটার করে দিচ্ছি, 10 মিটার করে দিচ্ছি। এটাকে কি করব, এটা কত ছিল, 7 ছিল না, 7, এটাকে আমি কি করছি, 14 করছি। এইবার যদি আমি ছুঁড়ি দেখবো কোন জায়গায় পড়ে। এইবার দেখো এখানে মেজার করে দেখছি, এখানে আমার প্রথমে কত ছিল, 12 ছিল। এইবার হচ্ছে এর মেজারমেন্টটা কত হচ্ছে সেটা দেখি, কত হয়েছে, 15 হয়েছে। তাহলে কি ডবল হলো এখানে, আমার ডবল হয়নি। তাহলে এখানে কত হয়েছে, √2 টাইমস হয়েছে,
√2 এর মান কত হয় 1.414। যদি তুমি ক্যালকুলেট করে দেখো এই ক্ষেত্রে, যদি আমি ক্যালকুলেটর এখানে দেখাই, কত ছিল এখানে, এখানে ছিল হচ্ছে 12 ছিল তো এটা, 12 পয়েন্ট সামথিং, মানে 12 ছিল। টুয়েলভ ইন্টু 1.414 কত আসছে 16.968, মানে অলমোস্ট 17 আসছে। মানে আমার এখানে আমরা যে প্র্যাকটিক্যালটা করলাম বা এক্সপেরিমেন্টটা করলাম সেটা ভালোভাবে বুঝতে পারলে। ওকে, এত পর্যন্ত বোঝা গেছে? ওকে, তো নেক্সট আমরা যেটা দেখব কি, যে এখানে আমরা কি দেখলাম, অনুভূমিকভাবে বস্তুটাকে ছুঁড়ে দিলাম। এবার যেটা দেখব যে প্রজেক্টাইল ফায়ার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। তাহলে প্রজেক্টাইল কী করছি, একটা কোণে ছুঁড়ে দিয়েছি, মানে অনুভূমিক থেকে একটা কোণে ছুঁড়ব। তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে আমরা দেখছি কি প্রজেক্টাইল ফায়ার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। তাহলে এখানে সেম একই জিনিস, এখানে কি হয়েছে, আগেরটাতে ছিল একটা উচ্চতা থেকে বস্তুটাকে ছুঁড়েছি, একটা উচ্চতায় রয়েছে সেখান থেকে অনুভূমিকভাবে ছুঁড়েছি, তারপর তার গতিবেগটা মানে পার্শ্বের সঞ্চারপথে এইভাবে হয়েছে। এখানে কি করছি, আমি বস্তুটাকে অনুভূমিক থেকে যে কোনো একটা কোণে ছুঁড়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে তার গতির অভিমুখটা কেমন হবে, তার গতিপথটা কেমন হবে, সেটাই আমরা দেখছি। যদি আমরা এখানে দেখি যে এটা কি হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এটা কি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে যদি দেখো যে বস্তুটাকে প্রাথমিকভাবে আমি ইউ গতিবেগ দিয়ে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে দিয়ে ছুঁড়ে দিয়েছি। তাহলে এখানে আমরা কি দেখব, যে এক্স অক্ষ বরাবর তার কি কি হচ্ছে উপাংশগুলিও আসছে, সেগুলো আমরা দেখব। তাহলে এক্স অক্ষ বরাবর এখানে আমরা কি দেখব, তার হচ্ছে সরণ দেখব, তারপর তার ভেলোসিটি দেখব, আর কি দেখব, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ দেখব। তাহলে যদি আমরা দেখি যে আমরা এখানেও সেম একই জিনিস বের করব, এখানেও কি কি বের করব, যে ম্যাক্সিমাম কতটা হাইট সে পৌঁছবে, কতটা উচ্চতা যাবে। এই যে মনে করো এটাকে হচ্ছে ম্যাক্সিমাম হাইট মনে করলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম কতটা হাইট সে পৌঁছলো সেটা আমরা বের করব। আর কি বের করব, টাইম অফ ফ্লাইট। তাহলে এখান থেকে ছুঁড়ে দেওয়ার পর আবার যখন সে ভূপৃষ্ঠে আসছে কতটা সময় লাগছে সেটা আমরা দেখব, এটা বের করব। নেক্সট কি দেখব, নেক্সট আমরা দেখব যে হরাইজন্টাল রেঞ্জ, অর্থাৎ অনুভূমিক যে ছুঁড়ে দিলাম, মানে বস্তুকে যদি এইভাবে ছুঁড়ে দিয়েছি তাহলে অনুভূমিক বরাবর সে কতটা গেল সেটাই আমরা ক্যালকুলেট করব। তারপর এখানে আমরা কি ক্যালকুলেট করব, যে সেম একই রকম জিনিস, যে টি সময় পর তার পজিশন কত হবে, কোন জায়গায় পজিশন, মনে করে এই জায়গা হচ্ছে তার পজিশন টি সময় পর, তাহলে টি সময় পর তার স্থানাঙ্ক কত হবে, পি এক্স কমা ওয়াই কত হবে। আর সেখান থেকে আমরা কি বের করব, যে এক্স এবং ওয়াই মধ্যে কি বের করব, ইকুয়েশন, এক্স এবং ওয়াই এর মধ্যে একটা সমীকরণ বের করব, যে সমীকরণটা আমার কি নির্দেশ করবে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তাহলে এই হচ্ছে আমার টার্গেট। তো আমি প্রথমে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো কি কি হচ্ছে সেটা দেখে নেব। তো এক্স অক্ষ বরাবর যদি আমি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে দেখি, এক্স অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে, যে এক্স অক্ষ বরাবর আমি এখানে যদি দেখি যে মোট মানে টি সময় পর, ক্যাপিটাল টি সময় পর, তাহলে ক্যাপিটাল টি সময় পর এক্স অক্ষ বরাবর কতটা যাচ্ছে, আর দূরত্ব যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর কতটা দূরত্ব যাবে ম্যাক্সিমাম, মানে এখানে এইচ,
তাহলে কি হয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর এইচ। আবার যদি আমি ম্যাক্সিমাম হচ্ছে এইচ, কিন্তু যদি আমি টোটাল টাইমের রেসপেক্টে যদি ধরি, আফটার টাইম টি, টোটাল টাইমের রেসপেক্টে, তখন কিন্তু অনুভূমিক মানে ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব যে উচ্চতা সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু জিরো হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ বস্তুটাকে উপরের দিকে ছুটছি, সে আবার নিচে চলে আসছে, তাহলে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানে আবার চলে আসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কী হবে, শূন্য হবে। মানে উপরের দিকে যাচ্ছিল আবার নিচে চলে আসছে, মানে সেই একই মানে অনুভূমিকে রয়েছে, তাহলে সেটা কী হবে, ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট কী হবে, শূন্য হবে। ভেলোসিটি কী হবে, ইউ এক্স, এটা কি বলছে, প্রাথমিক ভেলোসিটি। তাহলে প্রাথমিক গতিবেগ এক্স অক্ষ বরাবর কী হচ্ছে তোমার, প্রাথমিক গতিবেগ এক্স অক্ষ বরাবর আমি ইউ ধরেছিলাম, মানে বস্তুটাকে প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ বলেছিলাম, তাহলে এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট কি হয়ে যাবে, ইউ কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর কি হয়ে যাবে, ইউ সাইন থিটা। অলরেডি ভেক্টরের যে কম্পোনেন্টটা কীভাবে বিভাজন করতে সেটা দেখিয়েছিলাম। এবার যদি আমি ত্বরণ দেখি, এক্স অক্ষ বরাবর ত্বরণ কী হবে, কোনো ত্বরণ থাকবে না, কারণ সেটা কি অভিকর্ষের সাথে লম্বভাবে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, ত্বরণ কি হয়ে যাবে, শূন্য। ত্বরণ শূন্য অর্থাৎ কি সমবেগে যাবে। এবার ওয়াই অক্ষ বরাবর তার ত্বরণ কি হবে, জি হবে। তো এইবার আমি কি বের করবো, প্রথম আমার টার্গেট কি হবে, এইচ ইকুয়াল টু কী হবে, অর্থাৎ সর্বোচ্চ কতটা উচ্চতা যাবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা বের করতে গেলে আমরা কোন ফর্মুলা লাগাবো, এই ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণ যদি আমরা এখানে ফর্মুলা লাগাই, যে সর্বোচ্চ উচ্চতা যখন বস্তুর আসছে, এই বিন্দুতে যখন আসছে, তার ভেলোসিটি কত হয়ে যাবে, মানে এক্ষেত্রে যে গতিবেগটা কত হয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর গতিবেগ কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ কোনো একটা বস্তু যখন উপরের দিকে আর যেতে পারছে না, তখন তার গতিবেগ কী হয়, শূন্য হয়। কিন্তু এক্স অক্ষ বরাবর তার গতিবেগ থাকছে, সেটা কি হচ্ছে, ইউ কস থিটা। তো এক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর দেখছি, তাহলে কি হয়ে যাবে, 0 ইকুয়াল টু ইউ এক্স স্কোয়ার, সরি ইউ ওয়াই স্কোয়ার, জিরো ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2gh। এখানে প্লাস হবে না, এখানে কি হবে, মাইনাস হবে, কারণ সে বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি। -2gh। তো সেখান থেকে আমরা কি পেয়ে যাব, সেখান থেকে আমরা পেয়ে যাব যে ইউ ওয়াই স্কোয়ার মানে কি হয়ে যাচ্ছে আমার, যে 2gh ইকুয়াল টু, এখানে এইচটা আমি আবার ক্যাপিটাল এইচ ধরবো, কারণ এখানে সর্বোচ্চ উচ্চতা কি হয়েছিল, ক্যাপিটাল এইচ। তো এখান থেকে কি লিখতে পারি, 2gh ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার, অর্থাৎ ইউ ওয়াই মানে কি হয়ে যাবে, ইউ সাইন থিটা হোল স্কোয়ার, অর্থাৎ কি পেয়ে গেলাম, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখানে একটা জিনিস আবার এর সাথে কোরিলেট করবে কিভাবে, যে কোনো একটা বস্তুকে যখন উল্লম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দাও, তাহলে সর্বোচ্চ উচ্চতা যদি মনে করে এইচ উচ্চতায় যায়, তাহলে সেক্ষেত্রে তার সমীকরণটা কেমন দাঁড়াবে, এই একই ইকুয়েশন লাগাই আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়, সর্বোচ্চ বিন্দুতে কি হয়, ভেলোসিটি জিরো হয়। তাহলে কি লিখি, জিরো ইকুয়াল টু, যদি ইউ বেগে যদি আমি ছুঁড়ে দিই, তাহলে কি লিখি, যে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো সেখান থেকে আমার এইচ ইকুয়াল টু কি আসে, এইচ ইকুয়াল টু আসে যে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, যে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তো এখানেও দেখো সিমিলার ইকুয়েশন আসছে আমার, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, সাথে একটা কি অ্যাড হয়ে মানে মাল্টিপ্লাই হয়ে গেছে সাইন স্কোয়ার থিটা। তো এটা অ্যাকচুয়ালি কিসের জন্য, আমরা ইউ আর এইচ কে একই অভিমুখে নিতে হবে, তাহলে এইচটা হচ্ছে ওয়াই অভিমুখে, তাহলে ভেলোসিটিটাকেও কি নিতে হবে, ওয়াই অভিমুখে। সেই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি, যে ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। তো
তো হয়ে গেল। এক্সট্রা করে আলাদা করে আমাকে যদি আমার ফর্মুলা মনে রাখতে হয় তো কি, এখানে ইউ ওয়াই স্কোয়ার, ইউ ওয়াই মানে কি ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা পুট করে দেবে, তাহলে আমার পেয়ে যাব। তাহলে আমাকে মেন কি এই ইকুয়েশনগুলো মনে রাখবে যে ফ্রি ফলিং পার্টিকেলের ক্ষেত্রে বা একটা বস্তুকে যদি ফ্রিভাবে যদি উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে সে সর্বোচ্চ উচ্চতা কতটা হয়, কতটা সময় লাগে, টাইম অফ ফ্লাইট। সেম এখানে একই ইকুয়েশন আসবে, জাস্ট তার সাথে কি উপাংশগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এখানে আমরা কি পেয়ে গেলাম, যে সর্বোচ্চ কতটা উচ্চতা যাবে সেটা আমরা পেয়ে গেলাম, এইচ ইকুয়াল টু পেয়ে গেলাম। নেক্সট আমরা কি দেখব, যে টাইম অফ ফ্লাইট, অর্থাৎ এই যে ও বিন্দু থেকে ছুঁড়ে দেওয়ার পর যখন আবার সে বি বিন্দুতে আসছে মোট কত সময় লাগছে সেটা আমরা দেখব। তো এক্ষেত্রে এই যে মোট কত সময় লাগছে এখান থেকে বি বিন্দুতে আসতে, মানে ও থেকে বি বিন্দুতে আসতে, সেটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই, একটা কি হচ্ছে ও থেকে এই বিন্দুতে যেতে কত সময় লাগছে, আর একটা কি হচ্ছে এ থেকে বি বিন্দুতে আসতে কত সময় লাগছে। যদি আমি দেখি যে ও থেকে এই বিন্দুর জন্য কতটা সময় লাগছে, তাহলে উপরের দিকে যাচ্ছে সেটাকে আমরা কি বলা হয় টাইম অফ অ্যাসেন্ট, মানে সেটা কি হচ্ছে আরোহণকাল। আর যখন সেটা নিচের দিকে আসবে তার জন্য যে সময় লাগবে সেটাকে কি বলা হয় টাইম অফ ডিসেন্ট, অর্থাৎ অবতরণকাল। তো আরোহণকালটা কত হয়ে যাবে। তো এক্ষেত্রে সেই একই জিনিস এটার ক্ষেত্রে যদি আমি মনে করাই, কোনো একটা বস্তুকে যদি উলম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দাও তাহলে উপরে উঠতে যে সময় লাগবে নিচে পড়তেও কি একই সময় নেয়। তো এখানেও কি হবে, সেম জিনিস আসবে। তো আমরা ক্যালকুলেশন করে একটু দেখে নিই। যদি আমরা দেখি ও এর ক্ষেত্রে এখানে আমরা কোন ফর্মুলা লাগাবো, ও এর ক্ষেত্রে যদি আমরা লাগাই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা যদি লাগাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এক্ষেত্রে বস্তুটা কি করছি উপরের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা আমার কি হয়ে যাবে, যে ওয়াই অক্ষ বরাবর যদি তার উপাংশ দেখি মানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, যে সর্বোচ্চ উচ্চতা ভি ওয়াই কী হয় শূন্য হয়, তাহলে জিরো ইকুয়াল টু কী লিখবো, যে ইউ ওয়াই মাইনাস জি ইন্টু টি, মানে এখান থেকে এটা যেতে মনে করো এটা টি সময় লাগছে, বা এটাকে যদি আমি এভাবে দেখাই টি সময়টাকে এভাবে স্মল টি ওয়ান দ্বারা ক্যাপিটাল টি ওয়ান দ্বারা যদি দেখাই, এটাকে ক্যাপিটাল টি ওয়ান দেখাচ্ছি, মানে উপরের দিকে ও থেকে এতে আসতে কত সময় নিয়েছে মনে করো টি ওয়ান সময় নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, যে টি ওয়ান সমান আমরা কি পেয়ে গেলাম, যে ইউ ওয়াই বাই জি, তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে ইউ ওয়াই বাই জি, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে টি ওয়ান সমান কি হয়ে গেল ইউ ওয়াই, ইউ ওয়াই অ্যাকচুয়ালি কি যে ইউ সাইন থিটা, তাহলে কি লিখে দেবো যে ইউ সাইন থিটা বাই জি, তাহলে টি ওয়ান ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম ইউ সাইন থিটা বাই জি। তো এখানে যদি আমি ফ্রি ফলিং পার্টিকেলের ক্ষেত্রে অর্থাৎ বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই তার ক্ষেত্রেও যে আমার টাইম অফ মানে অ্যাসেন্ট উপরে আরোহণকালের জন্য যে সময়টা সেটা কত নেয়, সেটাও কি হয় তোমার যে ইউ বাই জি হয়। তাহলে এখানেও দেখতে পাচ্ছ একই জিনিস, তাহলে এখানে আমি কি করব ইউ ওয়াই বাই জি ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি, তো এখানে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর যাচ্ছিল সেজন্য ইউ বাই জি লিখেছি। তো এখানে কি পেয়ে গেলাম টি ওয়ান ইকুয়াল টি ইউ সাইন থিটা বাই জি পেয়ে গেলাম। এটা কি হয়ে গেল আরোহণকালের ক্ষেত্রে। অবতরণকালের ক্ষেত্রে কি হবে যদি দেখি আমরা, সেম একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। এবার যদি আমরা টোটালটা দেখতে চাই, টোটালটা যদি দেখতে চাই আমরা কি দেখতে চাইছি ও থেকে বি পর্যন্ত টোটালটা, সেই টোটাল টাইমটাকে মনে করো ক্যাপিটাল টি। তাহলে সেক্ষেত্রে যদি আমি দেখি সেক্ষেত্রে আমি এখানেও কি অ্যাপ্লাই করব, যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমি কনসিডার করব। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি কনসিডার করি তো এক্ষেত্রে কোন সমীকরণ লাগাবো, এক্ষেত্রে আমি লাগাবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে কি লাগাচ্ছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে দেখো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে বস্তুটাকে যখন উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি আবার সেই নিচের দিকে আসছে ওয়াই অক্ষ বরাবর, তার যে সরণটা কত হবে, এই যে এখানে দেখাচ্ছিলাম সরণটা কত হবে শূন্য হবে। তাহলে এখানে কি লিখবো জিরো ইকুয়াল টু ইউটি, অর্থাৎ তার প্রাথমিক গতিবেগ উলম্ব বরাবর কি হবে ইউ ওয়াই ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি যে হাফ
জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই ইন্টু টি। অর্থাৎ এখান থেকে আমি কি লিখবো, যে হাফ জিটি, এটা ক্যাপিটাল টি হবে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এখানে টি স্কোয়ার রয়েছে, এখানে টি রয়েছে, যদি এটাকে কেটে দিই তাহলে কি পেয়ে যাব, হাফ জি টি ইকুয়াল টু ইউ ওয়াই। অর্থাৎ এখান থেকে যদি আমি দেখি যে টি ইকুয়াল টু কী হয়ে যাবে, টু ইউ ওয়াই বাই জি। অর্থাৎ এখানে ইউ ওয়াই মানে কি হচ্ছে, ইউ সাইন থিটা, তাহলে কি লিখতে পারি, টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে কি পেয়ে গেলাম আমরা, টি ইকুয়াল টু কি পেয়ে গেলাম, টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে আমরা এখানে এইচ ইকুয়াল টু পেয়ে গেলাম, টি ইকুয়াল টু পেয়ে গেলাম। এবার যদি আমরা আর ইকুয়াল টু দেখতে চাই, সেটাও আমরা পেয়ে যাব। আর ইকুয়াল টু কী করে পাবো, মানে হচ্ছে যে আর অর্থাৎ এক্স অক্ষ বরাবর কতটা গেছে, তাহলে এক্স অক্ষ বরাবর তার যে গতিবেগ সেটা তো কি রয়েছে, কনস্ট্যান্ট, কারণ এক্ষেত্রে কি ত্বরণ হচ্ছে শূন্য এক্স অক্ষ বরাবর। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে গতিবেগ ইন্টু সময়, তাহলে সময়টা কি হবে, ক্যাপিটাল টি। তাহলে এখানে একটা জিনিস যদি খেয়াল করে দেখো, যে টাইম অফ অ্যাসেন্ট অর্থাৎ টি ওয়ান যেটা, ইউ সাইন থিটা বাই জি, টোটাল টাইমটা কত লাগছে, টু ইউ সাইন থিটা বাই জি। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, উঠতে যতটা সময় লাগছে নামতেও ততটা সময় লাগবে, অর্থাৎ উঠতে যে যতটা সময় লাগবে আর টোটাল সময়টা কি হবে, তার ডাবল হবে। তো এক্ষেত্রে যদি আমি আর ইকুয়াল টু দেখাতে চাই, আর ইকুয়াল টু আমরা কি করে পেয়ে যাব, আর ইকুয়াল টু কী করে হয়ে যাবে আমার, আর ইকুয়াল টু কি দেখবো, যে ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি। এবার দেখো ইউ এক্স, ইউ এক্সটা কী ছিল, যে ইউ কস থিটা ইন্টু টিটা কি পেলাম আমরা, টি ইকুয়াল টু কী পেলাম এখানে, টু ইউ সাইন থিটা বাই জি। অর্থাৎ টু ইউ ওয়াই বাই জি বা টু ইউ সাইন থিটা বাই জি লিখে দিতে পারি ডাইরেক্ট, টু ইউ সাইন থিটা বাই জি। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, যে আর ইকুয়াল টু টু ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। এবার দেখো এক্ষেত্রে আর ইকুয়াল টু, এখানে টু সাইন থিটা কস থিটা কিসের ফর্মুলা, টু সাইন থিটা কস থিটা মানে কি হয়, সাইন টু থিটা হয়। তাহলে এটাকে আমরা ইউ স্কোয়ার ইন্টু সাইন টু থিটা বাই জি এটাও বলতে পারি আমরা। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, আর এর মানটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে এইচ পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। নেক্সট আমরা কি দেখব, যে স্মল টি সময় পর বস্তুটার অবস্থান কোন জায়গায় হবে, বস্তুটার অবস্থানে যে হবে তার স্থানাঙ্ক কি হবে সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে তার যদি স্থানাঙ্ক বের করতে চাই, কি বের করব, যে টি সময় পর, টি সময় পর তার স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্ক কি মনে করলাম, পি এক্স কমা ওয়াই। তাহলে এখানে যদি দেখো, তাহলে আমাকে এক্স ওয়াই ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর সবসময় জন্য আমার কি ত্বরণ শূন্য, তাহলে এক্স অক্ষ বরাবর গতিবেগ কি রয়েছে, কনস্ট্যান্ট। তাহলে সরণ কি হবে, গতিবেগ ইন্টু সময়। তাহলে ইউ এক্স ইন্টু স্মল টি করবো আমরা। তাহলে এক্ষেত্রে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, যে ইউ এক্স ইন্টু স্মল টি। এরপর যদি দেখি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কি রয়েছে, আমার ত্বরণ রয়েছে। ওয়াই অক্ষ বরাবর অ্যাকচুয়ালি এই বিন্দুতে যখন ছাড়া হচ্ছে তখন কি উপরের দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, মন্দন হচ্ছে। তাহলে আমরা কি ফর্মুলা লাগাবো, যে এক্ষেত্রে আমরা ফর্মুলা লাগাবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে ফর্মুলা কি লাগাবো, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ইউ ওয়াইটা কি ছিল, ইউ সাইন থিটা, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার আমরা কি করব, এখান থেকে যে এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন টি ছিল, ইউ এক্স মানে কি ছিল, ইউ কস থিটা ইন্টু টি।
তো সেখান থেকে যদি আমি টি ইকুয়াল টু লিখতে চাই, টি ইকুয়াল টু কি হয়ে যাবে, এক্স বাই ইউ কস থিটা। তাহলে এখানে কি করব, এই ইকুয়েশন আমরা টিটাকে সাবস্টিটিউট করে দেবো। তাহলে কি পেয়ে যাব, ইউ সাইন থিটা ইন্টু টি। টি মানে কি হয়েছে, এক্স বাই ইউ কস থিটা, মাইনাস কি পেয়ে যাব, হাফ জি ইন্টু টি স্কোয়ার। তাহলে জি ইন্টু টি মানে কি লিখবো, এক্স বাই ইউ কস থিটা হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেয়ে গেলাম, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেয়ে গেলাম যে ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এক্স সাইন থিটা বাই কস থিটা মানে কি পেয়ে গেলাম, এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। বা এটাকে আমি এভাবে লিখতে পারি যে হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ট্যান থিটা মাইনাস হাফ জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, এটাকে কি বলবো, টি সময় পর বস্তুটা যেই পয়েন্টে গেল, টি সময় পর বস্তুটার যে স্থানাঙ্ক হলো সেটা কি হচ্ছে, এক্স ওয়াই অলরেডি আমরা পেয়ে গেছি। এইবার স্থানাঙ্ক তো পেয়ে গেছি, এইবার হচ্ছে সেখান থেকে যে একটা ইকুয়েশন বের করব, তার যে সঞ্চার পথের সমীকরণ, সেটা কি হয়ে গেলে এরকম ফর্মে আসছে। এবার দেখো এক্ষেত্রে যে ট্যান থিটাও একটা কনস্ট্যান্ট আর জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু পি এক্স, এখানে প্লাস লিখতে পারি মাইনাস লিখতে পারি, মাইনাস কি হয়ে যাচ্ছে, কিউ এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো যে একটু আগে দেখাচ্ছিলাম যে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার বা এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার যদি হয়, তাহলে সেটা কি ধরনের সমীকরণ হয়, সেটা হচ্ছে কি, তার যে সমীকরণ যেটা হবে সেটা কি হবে, প্যারাবোলার ইকুয়েশন। তো এই ক্ষেত্রে প্যারাবোলা যখন দেখবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে পড়বে, যখন আমার মূল বিন্দুতে যায় তার একটা এক ধরনের সমীকরণ আসে, যখন মূল বিন্দু থেকে কিছুটা দূর দিয়ে যায় তখন তার একটা এক ধরনের সমীকরণ আসে। তো এই ক্ষেত্রে বা মনে করে এটা এইভাবে আসছে, তো সেই কারণে তার সমীকরণটা কি হয়, এইরকম হবে। অর্থাৎ আমরা কি হচ্ছে, একটা হচ্ছে ওয়াইটা হবে, এর ঘাত হবে এক ঘাত, আর এক্স এর কি হবে দুই ঘাত, বা উল্টোটা হলেও কি হবে আমার, সেক্ষেত্রে তার যে সমীকরণ হবে সেটা কি হবে, প্যারাবোলা। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যেটা পেয়ে গেলাম, এটা কি ধরনের, তার সঞ্চার পথ হবে বলবো প্যারাবোলা। তো আমরা যে এক্স ওয়াই দিয়ে যে ইকুয়েশন সেটা আমরা পেয়ে গেলাম। এবার যদি তোমাকে বলা হয় যে টি সময় পর তার গতিবেগ কত হবে, মানে পি বিন্দুতে তো এলো এক্স টি সময় পর, এই বিন্দুতে তো এলো, তো এই বিন্দুতে যখন এলো তার গতিবেগ কত হবে। তাহলে গতিবেগ এক্ষেত্রে কি দেখতে হবে আমাকে, তার দুটো উপাংশ দেখতে হবে। আমি এখানে এটা প্রাথমিক অবস্থানের ক্ষেত্রে দেখিয়েছি, যদি আমি এটাকে এখানে ধরি এই বিন্দুর ক্ষেত্রে টি সময় পরে, এটা ধরছি আমি যে ভি এক্স, এটা কি হচ্ছে তোমার ভি ওয়াই। তাহলে সেক্ষেত্রে তার যে ভেলোসিটিটা কি হবে, এই অক্ষ বরাবর, মানে দুটো রয়েছে রেজাল্টেন্ট অর্থাৎ এই ট্যানজেন্ট বরাবর। তাহলে দুটো উলম্ব উপাংশ যদি জানি, তার কি করব, রুট ওভার করে স্কোয়ার করে দেবো, দুটোকে অ্যাড করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব। তো এখানে আমরা সেম একই জিনিস করব। তাহলে এক্স অক্ষ বরাবর যদি দেখি যে ভি এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, আমরা কোন ফর্মুলা লাগাবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এক্স অক্ষ বরাবর কি হচ্ছে, তার কোনো ত্বরণ নেই অর্থাৎ সমবেগে যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ইউ এক্স ইন্টু টি। আবার যদি দেখি আমরা ভি ওয়াই, তাহলে ভি ওয়াই সমান আমরা কি পেয়ে যাব, ভি ওয়াই সমান কি হবে, এক্ষেত্রে আমার কিন্তু ত্বরণ রয়েছে, তাহলে কি লিখবো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু এখানে কি হচ্ছে, উপরে দিয়ে যাচ্ছে মানে মন্দন হচ্ছে, তাহলে এখানে কি লিখবো যে ইউ ওয়াই মাইনাস জি ইন্টু টি। তাহলে এখানে ইউ এক্স
তার মানটা কি ছিল যে ইউ কস থিটা ইন্টু টি, আর এটা ক্ষেত্রে কি করব যে ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু টি। তাহলে আমরা কি টি সময় পরে যে বস্তুটার যে গতিবেগ কি হবে ভিএক্স পেয়ে গেলাম, ভিওয়াই পেয়ে গেলাম। এবার যে তাহলে গতিবেগটা অ্যাকচুয়ালি কত হবে রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার যদি করে দিই তাহলে আমরা পেয়ে যাব তার মান। তো যে কোনো যদি কোশ্চেন যদি থাকে নিউমেরিক্যাল যদি থাকে তাহলে মানগুলো পুট করবে, দিয়ে ফাইনালি এইভাবে ক্যালকুলেশন করলে তার ভেলোসিটি বা গতিবেগ তুমি পেয়ে যাবে। তো এবার যদি আমি দেখি এর যে টি সময় পর তার গতিবেগ কত কত হলো সেটা আমরা পেয়ে গেলাম। এবার যদি এটা তোর কি হলো তার গতিবেগের মান, এবার যদি আমি এখানে দেখাতে চাই যে গতিবেগ মানে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মান পেলাম, তাহলে তার ডাইরেকশনটা কিভাবে হবে? মনে করো তার ডাইরেকশনের ক্ষেত্রে এখানে আমি বলছি যে এক্স যে অক্ষ, এক্স অক্ষের সাথে এখানে কত কোণ করেছে, এটা একটা আলফা কোণ করেছে, বা এখানে মনে করো ফাই কোণ করেছে। এই কোণটা কত করেছে? ফাই কোণ। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে ট্যান ফাই ইকুয়াল টু, অলরেডি ভেক্টরের ক্ষেত্রে করেছো, যে ট্যান ফাই ইকুয়াল টু আমরা কি বলবো যে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এবার যদি এখানে ফর্মুলা কি ছিল যে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এবার দেখো এক্ষেত্রে দুটো কি রয়েছে তোমার এ আর বি, দুটো কি রয়েছে উলম্ব রয়েছে। তাহলে উলম্বের ক্ষেত্রে আমরা কি বলবো যে এখানে কি হয়ে যাবে শুধুমাত্র বি বাই এ হয়। উলম্ব উপাংশের ক্ষেত্রে কি লিখবো শুধুমাত্র বি বাই এ, কারণ সেক্ষেত্রে থিটাটা কি হচ্ছে 90 ডিগ্রি। যখন থিটা 90 ডিগ্রি হয়ে যাবে তখন কি সাইন 91 আর কস 90 তাহলে সেখানে আমার কি দাঁড়ায় শুধুমাত্র কি হবে যে ট্যান ফাই ইকুয়াল টু বি বাই এ, অর্থাৎ এক্ষেত্রে কি লিখবো যে ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম ভি ওয়াই বাই ভি এক্স। তো সেখান থেকে আমরা ফাই ইকুয়াল টু কি বলবো ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে এতদূর পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এবার এখানে আরেকটা জিনিস একটু বলবো, আরেকটা জিনিস হচ্ছে কি যে এখানে আমরা দেখব আর ম্যাক্স, আর ম্যাক্স কত হবে, মানে ম্যাক্সিমাম কতটা সে তার যে হরাইজন্টাল রেঞ্জ হবে সেটা আমরা দেখব। মানে অনুভূমিক সীমা তার কতটা হবে ম্যাক্সিমাম বা হতে পারে, এরকম ভাবে যদি আমি ছুঁড়ি সেটা কি তার ইকুয়েশন কিভাবে আসবে আমরা সেটা দেখব। যে এখানে যে আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম আর ইকুয়াল টু কি ছিল যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ম্যাক্সিমাম কত হবে, অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে ইউটা আমার ফিক্সড রাখবো, ইউ কি থাকবে কনস্ট্যান্ট। তাহলে এখানে কি করবো যে কোণটাকে চেঞ্জ করব, এখানে আমি করে দেখাবো। যখন আমরা কোণটাকে চেঞ্জ করছি মানে ইনিশিয়াল যে অ্যাঙ্গেল যেটা মানে থিটা যে কোণটা, থিটা কোণটাকে আমরা বিভিন্ন কোণে যদি ছাড়ি তাহলে কোন কোণের জন্য সর্বোচ্চ আমার তার পাশের সীমা হবে সেটা দেখব। তাহলে সেটা যদি আমরা দেখি এই যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এখানে আর ম্যাক্সিমাম কখন হবে যদি সাইন থিটার মান ম্যাক্সিমাম হয়, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হয় 1, অর্থাৎ সাইন 90 এর ক্ষেত্রে কি পাওয়া যায় ম্যাক্সিমাম মান পাওয়া যায়। তাহলে এখানে কি বলতে পারি যে সাইন, এখানে আমরা কি বলবো যে সাইন 2 থিটা ইকুয়াল টু কি হতে হবে আমাকে সাইন ফর আর ম্যাক্স, সাইন 2 থিটা ইকুয়াল টু কি হতে হবে আমার সাইন 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা বলবো কি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম যে যখনই আমরা একটা নির্দিষ্ট প্রাথমিক গতিবেগের ক্ষেত্রে আমরা বিভিন্ন কোণের ক্ষেত্রে যদি আমরা করে দেখি কখন আমরা তার সর্বোচ্চ যে সীমা অনুভূমিক সীমা হরাইজন্টাল রেঞ্জ কখন পাবো, যখনই আমার কোণটা কত হবে 45 ডিগ্রি হবে, তখনই আমরা কি পাবো তার সর্বোচ্চ সীমা পাবো। এতদূর পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এটা করে দেখাচ্ছি। স্যার, হ্যাঁ
সেই ওই যে যেটা কক্ষ বরাবর একটা ছিল সেখানে একটা মানে ভুল হয়েছে। কোন জায়গাটা বলো তো? ওর আগের পৃষ্ঠাটা হুম ওই ভিএস বরাবর তার গতিবেগটা যদি ভি ইকুয়াল টু এফ প্লাস এটি ধরে করা হয়, হুম যদি জি জিরো হয় তাহলে তো ওটা শুধু ইউএক্স হবে, টি কেন হলো কিন্তু টি ওর আগের লাইন। এটাই, হ্যাঁ এটা। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমি এখানে সরণি বের করে নিয়েছি, সরণ বের করা হয়ে গেছে। শুধুমাত্র এখানে কি হবে, ইউ কস থিটা। হুম, কারণ এক্ষেত্রে তো শুধুমাত্র গতিবেগ না। ঠিকই বলেছো। যখন আমরা ডিসপ্লেসমেন্ট বের করবো তখন টাইম দিয়ে গুণ করবো। হুম, ঠিক আছে। ওকে, আর কিছু ডাউট আছে? ওকে, তো নেক্সট দেখো এবার, যেটা দেখাচ্ছিলাম এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ, এখানে সেম একই জিনিস আমরা দেখার চেষ্টা করব। এক্ষেত্রে হাইটটাকে আমি 0 করে দিই। আমি যে কোনো একটা কোণে ছুঁড়বো, 25 ডিগ্রি কোণে ছুঁড়েছি। গতিবেগ কিন্তু 15 মিটার/সেকেন্ড রেখেছি, ঠিক আছে। এবার অন্য কোণে ছুঁড়ে দেখছি, 60 ডিগ্রিতে ছুঁড়ে দেখছি। আচ্ছা, কাছাকাছি আসছে। 80 ডিগ্রিতে ছুঁড়ে দেখি। এটা হচ্ছে এই জায়গায় আসছে। এটা কোথায় আসছে, এই জায়গায় আসছে। দেখো, এটা কিন্তু আমি 45 ডিগ্রি কোণের জন্য ছুঁড়ে দেখালাম। তাহলে এটা যদি 45-এর থেকে অন্য কোনো কোণে হয়, এবার দেখো, আমি সমস্ত রকম কোণগুলোর ক্ষেত্রে দেখছি। ঠিক আছে তাহলে যতগুলো কোণের ক্ষেত্রে দেখলাম আমি, সবের ক্ষেত্রে কি হলো, ম্যাক্সিমাম কোণটার ক্ষেত্রে পেলাম যখন আমার হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে, তখন শুধুমাত্র আমি কি পাচ্ছি, যে এটা হয়ে যাচ্ছে তোমার, যে ম্যাক্সিমাম হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে ম্যাক্সিমাম। এইবার এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? শিওর? এবার আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে, তো মনে করো আমি এটাকে কত কোণে শুনলাম, কোন একটা, এই ব্রাশটাকে এখানে আমি ছুঁড়লাম হচ্ছে তোমার 30 ডিগ্রি কোণে। এটা কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে ছুঁড়লাম। তার জন্য যে আমি একটা আর পেলাম, রেঞ্জ পেলাম, অনুভূমিক দূরত্ব যেটা পেলাম, তাহলে একই অনুভূমিক দূরত্ব পেতে গেলে অন্য কত কোণে ছুঁড়লে আমি একই অনুভূমিক দূরত্ব পাবো? অন্য কোনো কোণের ক্ষেত্রে কি একই দূরত্ব পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেই কোণের মান কত? মানে একই আমি দূরত্ব, মানে অনুভূমিক দূরত্ব পাবো, এবং সেই দূরত্বের জন্য আরেকটা কোণের মান কত হবে? কোশ্চেন আমার বোঝা গেছে? হুম, আচ্ছা আরটা কি হবে, একই হবে, একই দূরত্ব। ও হ্যাঁ ঠিক আছে হুম হুম স্যার 90 ডিগ্রির মধ্যে বলতে হবে না তার বাইরে বললেও হয়? তার বাইরেও বলতে পারো, যদি বাইরে আসে। হ্যাঁ হুম, কত হবে? 240 ডিগ্রি 240 ডিগ্রি। 60 না এবার
একটা বাস্তব সিচুয়েশন যদি দেখাই, কত কোণের মধ্যে হতে পারে? আমি ছবিটা দেখিয়ে দিয়েছি, এবার তুমি একটু ভাবো। ওটা জিনিস থাকে তো আমি দেখি। 120 120, 120। হ্যাঁ। কথা বলছো 120 ডিগ্রি। আচ্ছা, এবার পিকচারটা দেখে কি মনে হয়? 120। আচ্ছা, করে দেখি। 30 ডিগ্রি। সব ইরেজ করছি। তিরিশ হবে। 120 কেন হবে? তিরিশ ডিগ্রি কোণে ছড়িয়েছি, ঠিক আছে। তো এটা এদিকে নেওয়া যায় বলে কি? কতটা গেছে মেজার করে দেখে নি। কুড়ি মিটারের মতো হয়েছে, ঠিক আছে। এবার কত বলছে? 120। 120 মানে কোন দিকে হচ্ছে তোমার? আচ্ছা, এদিকে নিচ্ছে না একটা। দেখো, এটা 120 হবে না, মানে এখানে আর ঘোরানো যাচ্ছে না। আমি কাল ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি এটাকে। মানে অ্যাকচুয়ালি কি হবে, এদিকেও একই কোণে হবে। মানে জিনিসটা, এটাকে যদি ম্যাথমেটিক্যালি দেখি, আমার এখানে কি ছিল ইকুয়েশনটা? ইউ স্কোয়ার সাইন টু থিটা। ইউ স্কোয়ার সাইন টু থিটা মানে কি হচ্ছে? 2 সাইন থিটা কস থিটা বাই কি হচ্ছে? জি। তো এই ক্ষেত্রে আমার কি হতে হবে? যে সাইন থিটা কস থিটা। তো এই ক্ষেত্রে দেখো যে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা করলে কি হয়ে যায় তোমার? সাইন 90 মাইনাস থিটা করলে কি আসবে? কস থিটা। আর যদি বলি যে কস 90 মাইনাস থিটা, সেটাও কি হয়? সেটাও হয় সাইন থিটা। তাহলে এক্ষেত্রে মানে কোণটা যদি আমার কমপ্লিমেন্টারি কোণ হয়ে যায়, মানে থিটা, এখানে যেটা কোণটা কথা হয়েছে তোমার থিটা, এই থিটাটা যদি মানে এখানে মনে করো আমি বলছি এখানে কত 30 ডিগ্রি, তাহলে সাইন 30 জায়গায় যদি আমি কোণটা কত হয়ে যায় এক্ষেত্রে, সাইন 30 জায়গায় যদি আমার কোণটা হয়ে গেল কত? যে 90 মাইনাস থিটা, মানে যদি 60 ডিগ্রি হয়ে যায়, সাইন 60, সাইন 60 হলে 30 ডিগ্রি 60 ডিগ্রি কস। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার কি হয়েছে? যদি আমি আর কোণটা এখানে 30 জায়গায় হয়ে যায় 60 ডিগ্রি, কোণটা হয়ে গেল কত? 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমি এখানে লিখলাম কত? এই যে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি বাই জি। তাহলে এর মান যেটা আসবে যে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি, এর মান কি একই আসবে না আলাদা আসবে বলো? সাইন 30 এর মান কত? হাফ। কস 30?
√3/2। cos sin 60 এর মান কত? √3 cos 60 এর মান কত? হাফ। একই মান আসছে? হ্যাঁ দুটোর ক্ষেত্রে একই মান আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পারলে কি বললাম কথাটা? বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তোমার যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, মানে যদি পূরক কোণ হয়, মানে যদি এটা 30 জায়গায় সেটাই যদি 90 - 30 করবে, তাহলে কত হবে? 60-র ক্ষেত্রে তুমি একই কি পেয়ে যাবে, যে তোমার সীমা পেয়ে যাবে। মানে হচ্ছে কি, এখানে যদি আমি এখানে দেখি জিনিসটা, এখানে কতর ক্ষেত্রে দেখেছিলাম, যে 30-র ক্ষেত্রে দেখেছিলাম, তাই তো? এবার যদি আমি এখানে দেখি যে 60-র ক্ষেত্রে, দেখো একই জায়গায় পড়েছে, হুম বুঝতে পারলে? তাহলে এখানে হ্যাঁ আমার কি হচ্ছে, হরাইজন্টাল রেঞ্জটা একই থাকবে, কিন্তু আমার সর্বোচ্চ উচ্চতা সেটা কিন্তু ভ্যারি হয়ে যাবে, সেটা কিন্তু আলাদা হবে, কিন্তু আমার অনুভূমিক যে সীমা সেটা একই থাকবে। কি বললাম, কথাটা বোঝা গেছে? হ্যাঁ ওকে। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ পূরক কোণের ক্ষেত্রে জিনিসটা একই থাকে। এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, চলো আজকে এতটাই থাক, পরের দিন হবে যত ডিসকাস করলাম। বুঝতে পেরেছো?